আচ্ছা, তাহলে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমাদের যে সাবজেক্ট আছে সেটা হলো কাইন্ড অফ কোম্পানিজ, মানে কত ধরনের কোম্পানি হয় সেটা আজকে প্রথমে আমরা দেখব। কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী ভারতবর্ষে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে এবং তাদের আলাদা আলাদা নিয়ম কানুনও রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পাচ্ছেন তো দেখতে সকলে? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ। ম্যাম। এটা রয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপরে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি, তারপরে রয়েছে সেকশন 18 কোম্পানি অর্থাৎ এনজিও, মানে যে কোম্পানিগুলো নন গভর্নমেন্ট। তারপরে রয়েছে মাইক্রো কোম্পানি, স্মল কোম্পানিজ, মিডিয়াম কোম্পানিজ, লিমিটেড বাই শেয়ারস আর লিমিটেড বাই গ্যারেন্টি। তো এতগুলো কোম্পানির মধ্যে আমাদের যে দুটো কোম্পানি বিষয়ে জানতেই হবে সে দুটো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি। এবার প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে, যে ডিফারেন্স গুলো নিয়ে আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে দুটো কোম্পানির কি কি রিকোয়ারমেন্ট থাকে আর দুটো কোম্পানি একে অন্যের থেকে কিভাবে আলাদা। প্রাইভেট কথার অর্থ কি কেউ বলতে পারবেন? পার্সোনাল বা ব্যক্তিগত। হ্যাঁ, প্রাইভেট কথার অর্থ হচ্ছে ব্যক্তিগত। এই প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি কেউ ওপেন করতে চান সেক্ষেত্রে মিনিমাম মালিক দুজন থাকতে হবে, অর্থাৎ মিনিমাম মেম্বার রিকোয়ার্ড রয়েছে দুজনের, আর ম্যাক্সিমাম 200 জন থাকতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম রিকোয়ার্ড মেম্বার রয়েছে 7 জন, আর ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই, যতগুলো শেয়ারে কোম্পানিকে ভাগ করা হবে ততজন মালিক হতে পারবেন। পাবলিক কথার অর্থ কেউ বলতে পারবেন? সাধারণ মানুষ। পাবলিক কথার অর্থ হচ্ছে সর্বজনীন, মানে যেটা সবার জন্য, যে কোম্পানিটা সবার জন্য সেটাই পাবলিক লিমিটেড কোম্পানি। এরপরে রয়েছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দুজন ডিরেক্টর থাকতেই হবে, রিকোয়ারমেন্ট রয়েছে দুজন ডিরেক্টরের। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে রয়েছে 3জন ডিরেক্টরের রিকোয়ারমেন্ট, অ্যাটলিস্ট 3জন ডিরেক্টর থাকতে হবে, এর বেশিও থাকতে পারে। এরপর বলছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ার্স 1 লাখ। এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মিনিমাম ক্যাপিটাল, যে যে মূলধনটা নিয়ে ব্যবসাটা শুরু করতে চাইছে সেটা মিনিমাম 1 লাখ হতে হবে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা 5 লাখ অব্দি হতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানির যে শেয়ার সেটা হচ্ছে নন ট্রান্সফারেবল, মানে কেউ চাইলেই শেয়ারটা অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারবে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ারটা হচ্ছে ট্রান্সফারেবল, শেয়ার হোল্ডাররা নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করতে পারবে। এরপর রয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানির একটা মেন পার্থক্য। প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি কোনো কারণে নিজের শেয়ার পারচেস করতে চায় বা বিক্রি করতে চায় বা কিনতে চায়, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কোনো প্রসপেক্টাস দিতে হবে না। প্রসপেক্টাস কথার অর্থ কি? প্রসপেক্টাস কথার অর্থ হলো কোম্পানিটার ওভারভিউ। ওভারভিউ মানে হচ্ছে কোম্পানি কি ব্যবসা করে, কি গোল রয়েছে, এতদিন কিসের ব্যবসা করেছে, কত টাকা প্রফিট করেছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট রয়েছে, এই সমস্ত ডাটা হচ্ছে ওভারভিউ বা প্রসপেক্টাস। এগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিকের সামনে আনতে হয় না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কেউ যদি শেয়ার বিক্রি করতে চায় বা কিনতে চায় তাহলে সেক্ষেত্রে পাবলিক ডোমেনে এই সমস্ত ইনফরমেশন গুলোকে রাখতে হয়, অর্থাৎ তাদের পাবলিকালি ট্রান্সপারেন্ট থাকতে হয়। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির বেসিক যে ডিফারেন্স গুলো রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারলেন তো? ইয়েস ম্যাম, বোঝা গেল। হ্যাঁ। হ্যাঁ, বোঝা গেল ম্যাম। আচ্ছা, এর পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি যে ফিনান্সিয়াল মার্কেটে কাজ করে সেই ফিনান্সিয়াল মার্কেটের স্ট্রাকচারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
ফিনান্সিয়াল মার্কেট অর্থাৎ অর্থনৈতিক বাজারকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট অর্থাৎ টাকার বাজার। টাকার বাজারে কি কি থাকে? ফিক্সড ডিপোজিট, রেকারিং, ইন তারপর অন্য যে ইনভেস্টমেন্ট গুলো রয়েছে সেই সব জিনিস থাকে, যেখানে আপনি কি করেন, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাউকে দেন এবং তার পরিবর্তে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত দেওয়া হয়, যেমন ইন্স্যুরেন্স কোম্পানির গুলোর ক্ষেত্রে করা হয়। এই সব কাজই হয়ে থাকে মানি মার্কেটে। আর ক্যাপিটাল মার্কেট হলো পুঁজি বাজার, যেটাকে আমরা স্টক মার্কেটও বলে থাকি। এই ক্যাপিটাল মার্কেটে বিষয়টাই আমাদের আলোচনার বিষয়। ক্যাপিটাল মার্কেটকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সিকিউরিটিজ মার্কেট। সিকিউরিটিজ মার্কেট কি? এর মধ্যে থাকছে বন্ড, শেয়ারস, ডিপার্চার, মিউচুয়াল ফান্ডস, এই সমস্ত জিনিসগুলো। আর আরেকটা যেটা রয়েছে যে আদার ফর্মস অফ লেন্ডিং অ্যান্ড বরোইং। লেন্ডিং কথার অর্থ হচ্ছে টাকা ধার দেওয়া, আর বরোইং কথার অর্থ হচ্ছে টাকা ধার নেওয়া। তো এইখানে কি হয়, কেউ নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট সমেত কাউকে টাকা ধার দেয়, অর্থাৎ সে লেন্ড করে, আর ওই ইন্টারেস্ট সমেত কেউ টাকা ধার নেয়, অর্থাৎ সে বড় করে। এই কাজগুলো এই ক্যাপিটাল মার্কেটের মধ্যেই হয়ে থাকে। সিকিউরিটিজ মার্কেটের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে নিউ ইস্যু মার্কেট আর একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। নিউ ইস্যু মার্কেটের মধ্যে কোনো কোম্পানি যখন শেয়ার মার্কেটে আসে তার আগের মুহূর্তের যে লেনদেনগুলো হয় সেইগুলো এই নিউ ইস্যু মার্কেটে হয়, যেমন আইপিও, বন্ডস, এফপিও। আর যে এমনি নর্মালি শেয়ার কেনা বেচা হয় সেগুলো সেকেন্ডারি মার্কেটে হয়। ফিনান্সিয়াল স্ট্রাকচারটা আশা করি ক্লিয়ার হয়েছে এবার আপনাদের কাছে। বুঝতে পারলেন? হ্যাঁ, বোঝা ম্যাডাম গেল। বলছি ওই হ্যাঁ, হ্যালো, বলুন। বলছি আদার ফর্ম অফ লেন্ডিং অ্যান্ড বোরোয়িং ওইটা একবার বলবেন? ক্যাপিটাল মার্কেটের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সিকিউরিটিজ মার্কেট আর একটা হচ্ছে আদার ফর্মস অফ লেন্ডিং অ্যান্ড বরোইং। ওখানে হয় কি, শেয়ার মানে সিকিউরিটি মার্কেট বা যে স্টক মার্কেট, ওখানে তো আপনি কারোর থেকে কিছু ধার নিচ্ছেন না, হয় আপনি কিনে নিচ্ছেন নয়তো আপনি বিক্রি করে দিচ্ছেন। কিন্তু এখানে কি হয়, আপনার যে পরিমাণ টাকাটা দরকার সেটা আপনি নির্দিষ্ট সুদে ধার নিচ্ছেন, আবার ওই মার্কেটে কেউ আপনাকে টাকাটা ধার দিচ্ছে, নির্দিষ্ট সুদে দিচ্ছে। এই ব্যাপারটাই এখানে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এর পরের যেটা রয়েছে সেটাই আহ আজকের আলোচনার মূল বিষয়, সেটা হচ্ছে শেয়ার। শেয়ার কি? শেয়ার কি কেউ বলতে পারবেন? শেয়ার হলো কোনো কোম্পানির একটা আংশিক মালিকানা। ধরুন কোনো একটা কোম্পানির আমি শেয়ার কিনবো, তো সেখান থেকে আমি একটা আংশিক মালিকানা পেলাম ওই কোম্পানির। হ্যাঁ, শেয়ার কথার বাংলা অর্থ হচ্ছে আংশিক মালিকানা। অর্থাৎ কোনো কোম্পানির যে মোট মালিকানা তার ছোট ছোট অংশ হলো আংশিক মালিকানা। এখানে একটা দেখুন কেক দিয়ে বোঝানো হয়েছে, মনে করুন এই গোটা কেকটা একটা গোটা কোম্পানি। এবার এই কোম্পানিটাকে 7 ভাগে ভাগ করা হচ্ছে, মানে 7টা শেয়ার তৈরি হচ্ছে। যে সর্বাধিক 7 জন এই 7টা শেয়ার কিনতে পারবে, 7টা শেয়ার মানে 7 জন লোক 7টা শেয়ার কিনতে পারবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই কোম্পানির মালিক হবেন 7 জন। এখানে বলা আছে যে আপনি কোনো কোম্পানির শেয়ার কিনছেন মানে আপনি কোনো কোম্পানির আংশিক মালিকানা কিনছেন, অর্থাৎ শেয়ার কেনার মাধ্যমে আপনিও ওই কোম্পানির মালিক হয়ে গেলেন। এখানে 7টা ভাগ করা হয়েছে। চাইলে এটাকে 15টাও করা যায়, 8টাও করা যায়, 9টাও করা যায়, এরকম ভাবে ভাগ করা যায়। আবার যে 7 জনকেই 7টা ভাগ কিনতে হবে এমন কোনো কথা নেই, কেউ চাইলে 3টে ভাগ কিনতে পারে, কেউ চাইলে 4টে কিনতে পারে, সেক্ষেত্রে কোম্পানির মালিক 2 জন হচ্ছে। তো এইভাবে শেয়ার ডিস্ট্রিবিউট করা হয়। এরপর রয়েছে যে শেয়ার মূলত কয় প্রকার ও কি কি। প্রথমটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার আর তার পরেরটা হচ্ছে ইকুইটি শেয়ার। এই প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার কি তার পার্থক্যটা বোঝালেই আপনারা বুঝতে পারবেন যে শেয়ার দুটো কিভাবে আলাদা বা এদের কিভাবে চিনতে পারবেন সেটা বোঝা যাবে। প্রেফারেন্স শেয়ার
শেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে যে অগ্রাধিকারযুক্ত আংশিক মালিকানা। অগ্রাধিকার মানে কি? আগে অধিকার দেওয়া হবে এরকম কিছু। হ্যাঁ, যাদের আগে অধিকার দেওয়া হচ্ছে, অর্থাৎ এই প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা কোম্পানির লভ্যাংশ নির্দিষ্ট হারে সবার আগে পাবেন, তারপরে ইকুইটি শেয়ার হোল্ডাররা পাবেন। আর ইকুইটি শেয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনারা লাভ লোকসান দুটোরই অংশীদার হন। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা শুধু লভ্যাংশের অংশীদার হচ্ছেন, কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা লাভ লোকসান দুটোরই অংশীদার হচ্ছেন। আর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পরে ইকুইটি শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবেন। আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবেন, তারপরে যেটা বাঁচবে সেটা থেকে ইকুইটি শেয়ার হোল্ডারদের দেওয়া হবে। পরে যেটা বলা হচ্ছে যে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কোনো ভোটাধিকার বা মতামত জানানোর কোনো আইনি অধিকার থাকে না। অর্থাৎ কোম্পানির ভালো মন্দ বিষয়ে কোনো কথা বলার কিছু অধিকার বা কোনো ক্ষেত্রে যদি ভোট হয়, সেক্ষেত্রে ভোট দানের অধিকার প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের থাকছে না। কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা ভোটাধিকার পাবেন, কোম্পানির কোনো ব্যবসায়িক সিদ্ধান্তে ম্যানেজমেন্ট ও ডিরেক্টর নির্বাচনে ভোট দিতে পারবেন ও নিজের মতামত জানাতে পারবেন। ইকুইটি শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ভোটাধিকার থাকছে, তারা যে কোনো সিদ্ধান্তে নিজেদের মতামত জানাতে পারবেন এবং ম্যানেজমেন্ট আর ডিরেক্টর নির্বাচনের সময় যে ভোট হবে সেখানেও নিজেদের মতামত দিতে পারবেন, মানে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচন করতে পারবেন। পরেরটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার স্টক মার্কেটে কেনা বেচা যায় না, নির্দিষ্ট সময়ের আগে শেয়ার বেচেও দেওয়া যায় না। ইকুইটি শেয়ার যেটা স্টক মার্কেটে কেনা বেচা যায় এবং যে কোনো সময় অন্যকে আপনি চাইলে শেয়ার বেচে দিতে পারেন বা হস্তান্তর করতে পারেন, কিন্তু প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে এটা করা যায় না। আর একটা যেটা পয়েন্ট থাকছে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আগে শেয়ার বেচেও দেওয়া যায় না। পরেরটা হচ্ছে কোম্পানি দেউলিয়া হলে কোম্পানির সমস্ত সম্পত্তি বিক্রি করে প্রথমে মানে সম্পত্তির যে মূল্যটা হবে সেটাকে টাকার ফর্মে আনা হবে এবং সেই টাকা থেকে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা আগে মেটানো হবে। লভ্যাংশ যেটা থাকবে বা শেয়ার কেনার যে টাকাটা থাকবে সেটা প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা আগে পাবেন, কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডাররা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের টাকা মেটানোর পরে যে টাকা থাকবে সেই টাকা থেকে ইকুইটি শেয়ার হোল্ডারদের টাকা দেওয়া হবে। পরেরটা হচ্ছে যে কোনো বছর কোম্পানির যদি লাভ না হয় সেক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট লাভের টাকা পরের বছরের জন্য যোগ হবে। মানে কোনো বছর ধরুন কোম্পানি কোনো লাভ করলো না, হতেই পারে ব্যবসায় লাভ লস দুটোই চলে, তো কোনো এক বছর কোম্পানির কোনো লাভ হলো না, তো সেক্ষেত্রে তো শেয়ার হোল্ডারদের কোনো প্রফিটের অংশ দিতে পারছে না। তো প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কি হয়, এবছর যদি শেয়ার না প্রফিট না হয় তাহলে ওই যে প্রফিটের পরিমাণটা সেটা পরের বছরের প্রফিটের সাথে যোগ করে টাকাটা পুরোটা দিতে হবে। কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কোনো বছর লাভ না হলে তারা কোনো লাভের পরিমাণ পাবে না। প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা যারা, তারা কোনো মানে সাধারণ ব্যক্তি বা বিনিয়োগকারী এই প্রেফারেন্স শেয়ার কিনতে পারেন না, শুধুমাত্র ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা থাকেন তারাই এই প্রেফারেন্স শেয়ার কিনতে পারবেন। এবার ইনস্টিটিউশনাল ইনভেস্টর কারা? যারা অন্যের টাকা নিয়ে খাটাচ্ছে মার্কেটে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড কোম্পানি, মেডিক্লেম কোম্পানি, এরা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। আর ইকুইটি শেয়ার আপনি আমি আমাদের মতন সব সাধারণ মানুষই কিনতে পারবে বা বেচতেও পারবে। তো প্রেফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার কি এবং তাদের যে পার্থক্য রয়েছে সেটা আশা করি বোঝাতে পারলাম। আপনাদের কি কোনো কোয়ারিজ আছে? না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্যুস, মানে ধরুন কোনো কোম্পানি এখন মার্কেট। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন। বলছি যে অনেক সময় স্টক কিনলে সেটাতে লেখা হয় T2T। হ্যাঁ, ওটা মানে সেই দিন মানে বিক্রি না হয়ে দুদিন পরে বিক্রি হয়, ওই সিস্টেমটা একটু। আচ্ছা, এগুলো আপনাদের পরের ক্লাসে আলোচনা করা হবে। এখন আমি যেটা বলছি সেটা শুনুন। কেনা বেচার ব্যাপারটা এখনো আসেনি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। হুম। এবার ধরুন কোনো কোম্পানি মার্কেটে আসবে, মানে স্টক মার্কেটে আসবে, তো সেই কোম্পানিকে স্টক মার্কেটে আসার আগে, কোম্পানিটা রয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো প্রথমে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে এবং শেয়ার মার্কেটে আসার জন্য আবেদন করতে হবে। তো এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক বা
পাবলিক লিমিটেড কোম্পানি হোক, যাই হোক না কেন, এদের বিভিন্ন ধরনের কর্পোরেট ইস্যুস হয়। তার মধ্যে এখানে দেখুন আপনারা রয়েছে পাবলিক ইস্যুস, রাইটস ইস্যুস, বোনাস ইস্যুস আর প্রাইভেট প্লেসমেন্ট, এরকম 4 ধরনের ইস্যুর কথা এখানে রয়েছে। তো আমাদের যেটা আলোচনার বিষয় আজকে সেটা হচ্ছে প্রাইভেট ইস্যু নিয়ে। তো কোনো কোম্পানি যদি শেয়ার মার্কেটে আসতে চান তাকে প্রথমে পাবলিক ইস্যুতে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এইখানে পাবলিক ইস্যুতে অ্যাপ্লাই করতে হবে। এবার পাবলিক ইস্যুর মধ্যে আবার দুখানা অ্যাকশন রয়েছে, একটা হচ্ছে আইপিও আর একটা হচ্ছে এফপিও। আইপিওর ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। আর এফপিও কথার অর্থ হচ্ছে ফার্দার পাবলিক অফারিং। এই আইপিওর মধ্যে আবার দুটো ইস্যু রয়েছে, একটা হচ্ছে ফ্রেশ ইস্যু আর একটা হচ্ছে অফার ফর সেল। তো যে কোম্পানি প্রথমে শেয়ার মার্কেটে, যে কোম্পানি আসবে সে প্রথমে ফ্রেশ ইস্যুতে আইপিও লঞ্চ করবে। ফ্রেশ ইস্যু আইপিও লঞ্চ করার পরে যদি তার আবারও মনে হয় যে সে তার শেয়ারের পরিমাণ আরো বাড়াবে, মানে আইপিওর পরিমাণ আরো বাড়াবে, তাহলে সেই আইপিওর নাম হবে অফার ফর সেল। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আইপিওটা কি, আমি অনেকক্ষণ ধরে আইপিও আইপিও বলছি। আইপিও কথার অর্থ আপনাদেরকে বললাম, ফুল ফর্মটা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং মানে হলো প্রাথমিকভাবে মালিকানার সর্বজনীনকরণ। আইপিওর ফুল ফর্ম কি তাহলে? পাওয়া যাবে না? হ্যালো ম্যাম, বলছি রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ভেরি আইপিওর ফুল ফর্মটা কি তাহলে? ইনিশিয়াল পাবলিক অফারিং। হ্যাঁ, ইনিশিয়াল পাবলিক অফারিং। এর বাংলা মানে হচ্ছে প্রাথমিকভাবে মালিকানার সর্বজনীনকরণ। এবার আইপিও কি সেটা বলার আগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোনো কোম্পানি কেন স্টক মার্কেটে আসবে। তো যে কোনো বিজনেস শুরু হয় প্রথমে আইডিয়া দিয়ে। অন্ত্রপ্রেনারের মাথায় প্রথমে কোনো একটা আইডিয়া আসে, যার মধ্যে সে অনেকগুলি অপরচুনিটিস দেখতে পায়। আইডিয়াটার মধ্যে যদি সে লাভের কোনো আশাই না দেখতে পায় তাহলে সে সেই আইডিয়াটা নিয়ে নিশ্চয়ই বিজনেস করবে না। যার মধ্যে সে অপরচুনিটিস দেখতে পাবে সেটা নিয়েই তো সে ভবিষ্যতে এগোনোর চিন্তা করবে। তারপর সে সেই আইডিয়ার ওপর কাজ করা শুরু করে। বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্ত্রপ্রেনার এরপরে একটা কোম্পানি রেজিস্টার করায়, যা মেইনলি 4 ধরনের হয়। প্রথমটা হচ্ছে সোল প্রপ্রাইটারশিপ, তারপরটা হচ্ছে পার্টনারশিপ ফার্ম, তারপরটা হচ্ছে এলএলপি এবং লাস্ট হচ্ছে প্রাইভেট লিমিটেড। শুরুতে কোম্পানি, মানে একদম ব্যবসার শুরুতে কোম্পানি যেভাবেই রেজিস্টার্ড হোক না কেন, স্টক মার্কেটে আসার আগে প্রাইভেট লিমিটেড তাকে হতেই হবে। তো সেক্ষেত্রে কোনো যিনি আর কি বিজনেস শুরু করছেন, ব্যবসায়ী বা উদ্যোগকারী যাই বলুন না কেন, তিনি যদি একটু দূরদর্শী সম্পন্ন হন, তিনি ওই প্রথম 3টে ধাপকে টপকে একেবারে প্রাইভেট লিমিটেড হিসেবেই কোম্পানিকে রেজিস্টার্ড করাবেন। অর্থাৎ সোল প্রপ্রাইটারশিপ, পার্টনারশিপ ফর্ম, এলএলপি এগুলোকে টপকে একেবারে প্রাইভেট লিমিটেড হিসেবেই কোম্পানিকে রেজিস্টার করাবেন এবং নিজের ব্যবসা শুরু করার কথা ভাববেন। এবার কোম্পানি তো রেজিস্টার হলো। কোম্পানি রেজিস্টার হওয়ার সময় ফাউন্ডার যারা থাকে তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে হয়। বিনিয়োগ করা এই অর্থকে আমরা বলি পেড আপ ক্যাপিটাল। কি বলি? পেড আপ ক্যাপিটাল। এবার দেখা গেল যে কোনো কোম্পানির পেড আপ ক্যাপিটাল 1 কোটি টাকা, অর্থাৎ কোম্পানির যারা মালিক রয়েছে তারা 1 কোটি টাকা নিয়ে একটা ব্যবসা করা শুরু করলো। এবার 10 বছর ব্যবসা চালালো। 10 বছর ধরে ব্যবসা করার পরে তারা দেখলো যে কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ, মানে বার্ষিক আয়, গিয়ে দাঁড়াচ্ছে 20 কোটি টাকা, আর অ্যানুয়াল প্রফিট অর্থাৎ যে বার্ষিক লাভ সেটার পরিমাণ দাঁড়াচ্ছে 3 কোটি টাকা। তো কোম্পানির মালিকরা ভাবলো যে আমাদের ব্যবসা তো ভালোই চলছে, এবার আমরা এই ব্যবসাটাকে আরো এক্সপ্যান্ড করব, আরো বড় করব, আরো নানা ব্রাঞ্চ খুলবো বা নানা ফ্যাক্টরিজ খুলবো। তার জন্য তারা আর কি হিসেব করলেন, করে দেখলেন যে তাদের আরো 100 কোটি টাকার প্রয়োজন।
তো এই টাকাটা তারা কোথা থেকে তুলতে পারেন, আমাকে কেউ বলতে পারবেন? মার্কেট থেকে। হ্যাঁ, এক তো মার্কেট থেকে তুলতে পারেন অবশ্যই, এছাড়াও তারা ব্যাংক থেকে নিতে পারেন লোন, বা কোনো মানুষের ফ্রেন্ড থেকে থেকে নিতে ধার পারেন, নিতে পারেন। হ্যাঁ, কি বলছেন? বন্ধু থেকে নিতে পারেন, বা কোনো লোককে বোকা বানিয়েও নিতে পারেন। যে কোনো প্রসেসে হোক ওরা কিন্তু টাকাটা কালেক্ট করবে। এবার ব্যাংক থেকে যদি টাকা কেউ লোন নেয়, তো সেক্ষেত্রে তাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। এবার দেখা গেল ব্যাংক থেকে টাকা লোন নিল ব্যবসা এক্সপ্যান্ড করার জন্য, কিন্তু কোনো কারণে লস হয়ে গেল। তো সেক্ষেত্রে ইন্টারেস্ট প্লাস যেটা লোন নিয়েছিল সেটা প্লাস লস, এই তিনটে লাইবিলিটিস একসাথে যে ব্যবসা করছে তার ঘাড়ে এসে চাপছে। বা যে কোনো আত্মীয় স্বজন কারোর কাছ থেকে যদি টাকা ধার নেওয়া হয়, তাহলে ফেরত দেওয়ার একটা ঝামেলা থেকেই যায়। কিন্তু যদি স্টক মার্কেট থেকে টাকা তোলা হয়, স্টক মার্কেটের মাধ্যমে যদি টাকা তোলা হয়, তাহলে দেখা যাবে যে টাকা ফেরত দেওয়ার মানে যিনি আর কি শেয়ার কিনছেন তিনি তো লাভ লস দুটোরই অংশীদার হয়ে যাচ্ছেন। লাভ হলে যিনি ইনভেস্ট করছেন টাকা স্টক মার্কেটে ওই শেয়ার কিনে, তিনি তো জেনেই করছেন যে লাভ হতে পারে লস হতে পারে, অতএব টাকা ফেরত দেওয়ার ইন্টারেস্ট সমেত এই ঝামেলাগুলো আর থাকছে না। তো কোম্পানি যখন প্রথমবার শেয়ার মার্কেটে শেয়ার সেল করে টাকা তোলার জন্য, সেই প্রসেসটাকে বলা হয় আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও কি বোঝা গেছে? হ্যাঁ একদম। পাবলিক লিমিটেড কোম্পানি যখন প্রথমবার হচ্ছে, তখন তাকে শেয়ার সেল করতে হচ্ছে। তো সেই শেয়ারটা সেল করার জন্য প্রথমে তো স্টক মার্কেটে লিস্টেড হতে হবে। এই লিস্টেড হওয়ার জন্যই ইনিশিয়াল পাবলিক অফারিংটা আনা হয়। এবারে ইনিশিয়াল পাবলিক অফারিং ইস্যু করার কিছু প্রসেস রয়েছে যেগুলো একটু জটিল। প্রথমে কি হয়, কোম্পানিকে একটা ডিটেলড ডকুমেন্ট বানাতে হয়। ওই ডকুমেন্টের মধ্যে কোম্পানির নানা রকম প্রসপেক্টাস থাকে, একটু আগেই বললাম। এই প্রসপেক্টাসটা দেখে বিভিন্ন যারা ইনভেস্টর থাকেন তারা অ্যাট্রাক্টেড হন কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। আমি যদি আমার কোম্পানির অ্যাডভার্টাইজিং না করতে পারি, তাহলে কেউ কেন আমার কোম্পানিতে ইনভেস্ট করবে? এমনি এমনি তো টাকা দেবে না, তার জন্য একটা ডিটেলড ডকুমেন্ট বানাতে হয়। এবার এই কাজটা করার জন্য কোম্পানি একজন মার্চেন্ট ব্যাংককে হায়ার করে, যে ওই কোম্পানিকে মার্কেটে আইপিও ইস্যু করতে সাহায্য করে। আইপিও আনার আগে কোম্পানিগুলো করে কি, ওই ইনভেস্টমেন্ট ব্যাংক বা মার্চেন্ট ব্যাংকের সাথে বসে একটা ডকুমেন্ট বানায়, যাকে ডিআরএইচপি, ডিআরএইচপি, ডি ফর ড্রাফট, আর ফর রেড, 8 for hearing, P for prospectus। ডিআরএইচপি অর্থাৎ ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাস বলে। এর মধ্যে কোম্পানির পুরো হিস্ট্রি, বিজনেস আইডিয়া, ইনফরমেশন, বিজনেস রিস্ক, তারপরে ফিউচার প্ল্যান সবকিছু থাকে। মানে পুরো ট্রান্সপারেন্ট থাকে যে কোম্পানি ভবিষ্যতে কি কি করতে চলেছে এবং অতীতে তাদের কিসের ব্যবসা ছিল, কত টাকার ব্যবসা ছিল, সেই সমস্ত কিছু এর মধ্যে খুব ভালোভাবে বলা থাকে। তো এই ডকুমেন্টটা কোম্পানি প্রথমে সেবিতে সাবমিট করে। তো সেবি এই ড্রাফটটা দেখে, মানে ডিআরএইচপি টা স্টাডি করে, এবং যদি সেবির সেটাকে এলিজেবল মনে হয়, তো তখন আইপিও ইস্যু করার পারমিশন কোম্পানি পায়। এরপর কোম্পানি আর ইনভেস্টমেন্ট ব্যাংক মিলে আইপিওর যে প্রাইস হয় সেটা ঠিক করে। তাহলে আইপিও কিভাবে আসছে আপনারা বুঝতে পারছেন? পেরেছেন বুঝতে? ম্যাম বলছি হ্যাঁ, হ্যাঁ, বলুন। কিভাবে আইপিও যে একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ, একজন একজন করে বলুন। হ্যাঁ ম্যাম, একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, বলুন। বলছি প্রাইস। যে কোনটা হচ্ছে, ধরুন যে কোনো একটা কোম্পানি নতুন করে আইপিও তে লঞ্চ করলো, এবং ধরুন ও 2023-এ আইপিওটা লঞ্চ করেছে। 2023-এ ও যদি 1000 শেয়ার থাকে ওই কোম্পানিতে, ও পরে থেকে ধরুন 2025-এ চাইলে কি সেই শেয়ারটা আবারও 2000 কিংবা 5000 করে দিতে পারে? এই কোশ্চেনটা আমার থেকে গেছে ম্যাম।
হ্যাঁ, ওইটা তো একটু আগে বললাম, ওই যে অফার ফর সেল, মানে আবার যদি আইপিও আনতে চায়। না শ্রেয়া, আমি উত্তর দিয়ে দিচ্ছি ওনার কথার। শ্রেয়া, হ্যাঁ, ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি যদি কেউ তার শেয়ারের সংখ্যা বাড়াতে চায়, তো প্রথমে যখন কোম্পানি তার এমওএফ তৈরি করে, মেমোরেন্ডাম আর্টিকেলস যখন তৈরি করে, তখন তার পার হুম শেয়ারের একটা ভ্যালু লিখে দিতে হয়, ঠিক আছে, যে তার হুম প্রত্যেক শেয়ারের ভ্যালু কত থাকবে। এই হুম প্রত্যেকটা শেয়ারের ভ্যালু টোটাল ক্যাপিটালকে ভাগ করে টোটাল নাম্বার অফ শেয়ার বেরোয়। ওকে, হুম হুম তো যখন নাম্বার অফ শেয়ার বেরোলো ধরুন 1000, হুম তাহলে পার শেয়ারের দাম হয়ে গেল ধরুন 10 টাকা, সে রাখলো 10 টাকা, ঠিক হুম আছে। হুম এবার যদি ও মনে করে যে আমি 1000 শেয়ারটাকে আমি 10,000 করব, তাহলে 5 শেয়ারের ভ্যালু তখন হয়ে যাবে 1 টাকা। ওকে, ও, yes. তো হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন। হ্যাঁ বুঝতে পেরেছেন। হ্যাঁ ও যখন হ্যাঁ হ্যাঁ কোম্পানির শেয়ারের সংখ্যা বাড়বে, তখন শেয়ারের ভ্যালু কমে যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আপনি যে কোনো সময় কোম্পানির শেয়ার বাড়াতে পারেন। আজকে একটা রুটি আপনি, মানে 1 কেজি আটা আপনি 10টা ভাগে ভাগ করলেন, এক একটা রুটি 100 গ্রাম হলো। যদি মনে করেন যে আমি 20টা রুটি বানাবো, তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা রুটির ওজন হবে 50 গ্রাম, হ্যাঁ ঠিক তো। তো তেমনই হ্যাঁ আপনি সেটাই শেয়ার বাড়াতে পারেন, যে কোনো সময় বাড়াতে পারেন, কিন্তু আপনার হ্যাঁ শেয়ারের ভ্যালু তখন কমে যাবে, পার শেয়ার ভ্যালু। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে আর একটা কোশ্চেন, ধরুন যে আজকে আমি 2023-এ যে আমি 1000 শেয়ার 1000 শেয়ার আমি ওখানে করে মানে আইপিও তে লিস্ট করেছিলাম। এবার আমি যখন 2025-এ গেছি, যখন আমি আইপিও তে লিস্ট করেছি কোম্পানিটা, বা যে কোম্পানি লিস্ট করেছেন, তখন স্টার্টিং এ তার শেয়ার হয়তো ছিল 10 টাকা করে, কিন্তু 2025-এ গিয়ে তার শেয়ার প্রাইস গিয়ে দাঁড়িয়েছে 50 টাকা কিংবা 40 টাকায়। তারপর যখন হুম। উনি আবার ওই শেয়ারটাকে 5,000 বা 2,000-এ কনভার্ট করবেন, তখন মানে সেই মানে বর্তমান যে মানে প্রাইস, সেই প্রাইস থেকে ভাগ হবে না, কেমন কি, এটা বলছিলাম। আহ, এই জন্যই আমি আহ, মানে আপনাদেরকে বলি, নেক্সট যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমাদের শেয়ারের 3টে করে ভ্যালু থাকে। প্রত্যেকটা শেয়ারের, আপনি আপনি আপনার স্পিকারটা অন রাখুন। হ্যাঁ হ্যাঁ, অন আছে স্যার। একজন, সরি, যে কোনো শেয়ারের 3টে করে ভ্যালু থাকে। একটা হলো কোম্পানির ফেস ভ্যালু, একটা হুম কোম্পানির বুক ভ্যালু, আর একটা হুম কোম্পানির মার্কেট ভ্যালু, ঠিক আছে। হুম তো হুম আপনাদের নেক্সট ক্লাস আছে এই 3টের উপরেই, কি মার্কেট হুম ভ্যালু, হুম কি ফেস ভ্যালু, এবং কি হলো বুক ভ্যালু। যখন আপনারা এই হুম, 3টে ভ্যালু বুঝে যাবেন, দেখুন হ্যাঁ আপনাদের শিডিউলডেও আছে যে ভ্যালুজ, ঠিক আছে। তো এই হ্যাঁ হ্যাঁ 3টে ভ্যালু যখন বুঝে যাবেন, তখন আপনার এই ক্লাসে উত্তরটা দিতে আরো সহজ হবে, ঠিক আছে। ওকে সেটা স্যার। আর কি, এই ক্লাসটা কি সেটা এখনো কি কন্টিনিউ হবে ভ্যালুজ গুলো, নাকি এখানে প্রশ্ন উত্তর করে শেষ হবে? না, ফেস ভ্যালুটা আছে আজকে। হ্যাঁ, কন্টিনিউ তো করতে পারেন, ঠিক। তো ফেস ওকে স্যার। ভ্যালুটা ফেস ভ্যালুটা বুঝলে সবাই বুঝতে পারবে, ঠিক আছে। ওকে। ম্যাডাম ওকে একটা প্রশ্ন ওকে ছিল। ম্যাডাম একটা কোশ্চেন আমরা ছিল। যে শেয়ারটা আছে, ওটা হ্যালো। শেয়ারটা সেকেন্ডের মধ্যে যে আপ ডাউন হচ্ছে ভ্যালুটা, ওটা কিভাবে হচ্ছে একটু বলবেন? ওটা ওটা হলো মার্কেট ভ্যালু। আপনারা শিখুন, তারপর বুঝতে পারবেন, এই প্রশ্নগুলো আর থাকবে না, ঠিক আছে। ওটা হলো মার্কেট ভ্যালু, যেটা চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে। আর স্যার একটা জিনিস বলছি, যে আমরা যে ওই মানে কোনো একটা মার্কেট ভ্যালু ধরুন যখন নামবে কখন উঠবে, ওইটা কি আমরা এমনি এখান থেকে মানে শিখে করে আমরা ওটা কি নিজেরা জাজ করতে পারবো হ্যাঁ, যে কখন কোন ও- মার্কেটটা ও- নামবে ও- উঠবে? হ্যাঁ, ওটা শিখতে হবে। ওটা হলো ক্লাস 7-এর ক্লাস। এখন আপনারা ক্লাস 1-এ পড়ছেন, ঠিক আছে। আগে এই আচ্ছা আচ্ছা, ওয়ানের ঠিক আছে। বইগুলো শেষ করুন, তারপর ক্লাস 7-এর পড়ুন, ঠিক ঠিক আছে। ঠিক ঠিক আছে স্যার, হ্যাঁ। ম্যাডাম একটা কোশ্চেন ছিল। কন্টিনিউ, হ্যাঁ, বলুন। প্রশ্ন বলুন। বলছি ম্যাডাম, আপনি যেটা বললেন যে কোম্পানি আর রেজিস্টার্ড ব্যাংক মিলে শেয়ারের মানে প্রাইসটা ঠিক করে, ওটা কি মানে ওনাদের ইচ্ছা মতোই করেন, নাকি কোনো ফর্মুলাতে হয়? মানে কোনো সিস্টেম আছে যে এই সিস্টেমে ওনাদের সে মানে এক একটা শেয়ারের প্রাইস ঠিক হয়? হ্যাঁ, এখন মানে কোম্পানিগুলো প্রথমে মার্চেন্ট ব্যাংকের সাথে মিলে
কোম্পানিগুলোর ভ্যালুয়েশন বের করা হয়, ব্যালেন্স শিট বের করা হয়, ঠিক আছে? আচ্ছা ব্যালেন্স আচ্ছা শিট বের করার পরে কোম্পানির বিজনেসকে দেখা হয় যে কোন বিজনেস করবে তার কেমন প্রফিট হতে পারে। আচ্ছা কোম্পানিগুলো যখন তার প্রসপেক্টাসে শেয়ারের ভ্যালু ঠিক করবে যে পার শেয়ারের ভ্যালু কত, ঠিক আছে, কিংবা কত আচ্ছা আইপিও ভ্যালু নেবে, সেটা দেখুন আপনার আচ্ছা গরুর দাম হলো 5,000 টাকা, আপনি যদি মার্কেটে গিয়ে যদি বলেন যে আমি গরু 50,000 টাকায় বেচবো, কেউ কি নেবে? না তো না না এমনই আপনাকে ভ্যালু রাখতে হবে যেটা বিক্রি হওয়ার যোগ্য, বুঝতে পারছেন? আচ্ছা আর এক্ষেত্রে হ্যাঁ 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 মার্চেন্ট ব্যাংকগুলো তারা কি করে, সেবির নিয়ম হলো মার্চেন্ট ব্যাংকগুলোকেই দায়িত্ব দেবে ওই কোম্পানির সমস্ত ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, যদি কোনো রকমে কিছু হয় তাহলে ওই মার্চেন্ট ব্যাংকেই ধরা হবে। হ্যাঁ তো সেজন্য আচ্ছা মার্চেন্ট ব্যাংকও তার ইচ্ছা খুশি মতন করে না, মার্জিত যে ভ্যালুসটা থাকবে সেটাই তার শেয়ারের রাখা হয়। মার্কেট অনুযায়ী রাখা হবে। মার্কেট অনুযায়ী নয়, আমি বললাম ভ্যালু অনুযায়ী, ঠিক আছে? বিশেষ আচ্ছা কিছু আচ্ছা প্রিমিয়াম ওর আচ্ছা সাথে অ্যাড হয় না। আপনারা আচ্ছা ফেস ভ্যালুটা জেনে নিন, তারপরে দেখবেন আরো স্মুথলি বুঝতে পারবেন। ঠিক আছে স্যার। কন্টিনিউ। আপনারা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সামনে? হ্যাঁ দেখতে দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ দেখেন। হ্যাঁ, এবার ধরুন 5 জন মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ওপেন করেছে। তো আহ, প্রথমে তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামটা পরিবর্তন করে পাবলিক লিমিটেড কোম্পানি করতে হচ্ছে স্টক মার্কেটে আসার আগে। তো পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরে কোম্পানি এতদিন যা ব্যবসা করেছে তার একটা নেট ব্যালেন্স তৈরি হবে। কি তৈরি হবে? নেট ব্যালেন্স। এবার এই নেট ব্যালেন্স কিভাবে পাওয়া যাবে? নেট ব্যালেন্স পাওয়া যাবে কোম্পানির যে টোটাল অ্যাসেট রয়েছে, টোটাল অ্যাসেট অর্থাৎ আহ, মোট যে সম্পদ রয়েছে সেই সম্পদ মাইনাস টোটাল লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। দায় ধরুন যে খরচগুলো কোম্পানি করে বা কোথাও লোন আছে কিনা, এই দুটোর বিয়োগফল হচ্ছে নেট ব্যালেন্স। তো এই নেট ব্যালেন্সটা যখন কোম্পানি পাচ্ছে তখন তারা এবার তাহলে কি করবে? এবার ধরুন কোনো কোম্পানির নেট ব্যালেন্স হচ্ছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা কোনো কোম্পানির নেট ব্যালেন্স, মানে কোম্পানির টোটাল অ্যাসেট আর টোটাল লায়াবিলিটিস মাইনাস করে যেটা পাওয়া যাচ্ছে সেটাই তো নেট ব্যালেন্স হচ্ছে। তো এই নেট ব্যালেন্সটা কোনো কোম্পানির বেরোলো 1 কোটি টাকা। সেই কোম্পানি এবার একটা মার্চেন্ট ব্যাংককে হায়ার করলো এবং সেই মার্চেন্ট ব্যাংক আর কোম্পানির ম্যানেজমেন্ট মিলে ঠিক করবে যে এই 1 কোটি টাকাকে তারা কতগুলো শেয়ারে ডিভাইড করবে। তো এবার আমাকে বলুন এই 1 কোটি টাকাকে ম্যাক্সিমাম কতগুলো শেয়ারে আমরা ডিভাইড করতে পারবো? 1 কোটি শেয়ারে 1 কোটি শেয়ারে ডিভাইড করতে পারবো। সেই ক্ষেত্রে পার শেয়ার দাম কত দাঁড়াবে? 1 টাকা। 1 টাকা করে। এই 1 কোটি শেয়ারকে আমরা 1 কোটি টাকাকে আমরা 1 কোটি শেয়ারে ভাগ করছি এবং পার শেয়ার দাম দাঁড়াচ্ছে 1 টাকা করে। এই 1 টাকাটাই হচ্ছে ফেস ভ্যালু। বোঝাতে পারলাম? সরি, এটা কেটে গিয়েছিল। তো ফেস ভ্যালু কি আমি বলতে চাইলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার ধরুন কোনো কোম্পানি ঠিক করলো যে ওরা ফেস ভ্যালু 1 টাকা করে রাখবে না। 1 টাকা করে রাখার ফলে কি হচ্ছে, 1 কোটিটা শেয়ার হয়ে যাচ্ছে, এটা একটু সমস্যা, অনেকগুলো শেয়ার হয়ে যাচ্ছে। তারা ঠিক করলো যে তারা তাদের শেয়ার পার শেয়ার প্রাইস রাখবে 10 টাকা। অর্থাৎ ফেস ভ্যালুটা 1 টাকার জায়গায় তারা ঠিক করলো যে তারা রাখবে 10 টাকা। তাহলে এই 1 কোটিটা শেয়ারের মানে 1 কোটি টাকাকে এই 10 টাকা যদি ফেস ভ্যালু রাখা হয় তাহলে কটা শেয়ার পাওয়া যাচ্ছে? 10 লাখ। 10 লাখ শেয়ার পাওয়া যাচ্ছে। মানে 10 লাখ শেয়ারের মধ্যে এবার পার শেয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে 10 টাকা। এটাই হচ্ছে ফেস ভ্যালু। আর একটা বিষয় আচ্ছা। আছে, সেটা হচ্ছে এই যে ফেস ভ্যালুটা,
এটা যে কোনো কিছু হতে পারে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। তো বেশিরভাগ কোম্পানি 10 টাকা রাখার চেষ্টা করে। তাতে কি হয়, 10-এর পরে যেহেতু একটা শূন্য রয়েছে, সেক্ষেত্রে হিসেব করতে সুবিধা হয়, অনেক কিছু হিসেব করতে সুবিধা হয়। সেই জন্য বেশিরভাগ কোম্পানি চেষ্টা করে তাদের ফেস ভ্যালুটাকে 10 টাকা রাখার। আর ফেস ভ্যালু সব সময় সব পরিস্থিতিতেই অপরিবর্তিত থাকে, ফেস ভ্যালু কখনো চেঞ্জ হয় না। কারণ ফেস ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে শেয়ার সংখ্যা আবার বেড়ে যাবে বা কমে যাবে, সেই জন্য ফেস ভ্যালু আর নাম্বার অফ শেয়ারস কখনো চেঞ্জ হয় না। যেটা দেখলাম যে মালিকদের কাছে 10 লাখ শেয়ার রয়েছে, তো এই 10 লাখ শেয়ার মালিকরা স্টক মার্কেটে এবার বিক্রি করতে পারবেন। এবার এই শেয়ার গুলো বিক্রি করে তারা ম্যাডাম 125 পাবলিকের কাছ থেকে। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, এই যে বলছেন যে ফেস ভ্যালুটা চেঞ্জ হয় না, হুম। পরে যদি ওনারা আবার শেয়ার বাড়ান তখন কি চেঞ্জ হবে না, নাকি তখন চেঞ্জ হবে? হ্যাঁ, কি বললেন, আরেকবার বলুন। বলছি ফেস ভ্যালু যেটা বললেন যে 10 টাকা যদি রাখা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে পরে যদি গিয়ে শেয়ারের মানে কোয়ান্টিটিটা বাড়ানো হয়, মানে নেক্সট ইয়ারে বা তারপরের ইয়ারে, তাহলে কি ফেস ভ্যালুটা একই থাকবে না ফেস ভ্যালুটা বাড়বে? ফেস ভ্যালু মানে যদি চেঞ্জ করা আপনি যাবে? বাড়ান তাহলে শেয়ারের মানে শেয়ারের যে নাম্বার অফ শেয়ার সেটা কমে যাবে। আর যদি আপনি ফেস ভ্যালু কমান তাহলে নাম্বার অফ শেয়ারস এর পরিমাণ বেড়ে যাবে। না ম্যাম, আমি ওটা বলছি না, বলছি মানে ধরুন এখন যেটা 1 কোটির হিসাবটা আপনি দিলেন যে 10 লাখ শেয়ার হবে, 10 টাকা করে পার শেয়ার হলে, হ্যাঁ, ঠিক আছে? তো পরে পরে ধরুন নেক্সট ইয়ার বা তার পরের ইয়ারে যদি মানে নাম্বার অফ শেয়ার বাড়ানো হয়, কোয়ান্টিটি যদি বাড়ানো হয়, তাহলে কি ফেস ভ্যালুটা মানে চেঞ্জ করা যাবে, নাকি ফেস ভ্যালুটা একই থাকবে? হ্যাঁ, চেঞ্জ করাও যাবে, আবার কেউ চাইলে একই রাখতে পারেন, সেটা কোম্পানির 1 মিনিট ম্যানেজমেন্ট ছেড়ে আর। ছেড়ে আমি বলে দিচ্ছি। এখানে প্রথম যখন কোম্পানি তার ফেস ভ্যালু এবং কোয়ান্টিটি অফ নাম্বার শেয়ার তৈরি করছে, এটা হলো আচ্ছা, দুটোই অপরিবর্তিত। একটার পরিবর্তন হলে আর একটা পরিবর্তন হবে। যদি ফেস ভ্যালু পরিবর্তন হয় তাহলে নাম্বার অফ কোয়ান্টিটির পরিবর্তন হবে। যদি নাম্বার অফ কোয়ান্টিটি শেয়ারের পরিবর্তন হয় তাহলে ফেস ভ্যালুর পরিবর্তন হবে। আপনি যে কথা বলছেন যে যদি আমি শেয়ার বাড়াই, যদি শেয়ার বাড়াই হ্যাঁ 4 বছর 5 বছর পরে শেয়ার বাড়াই, তো শেয়ারটা হ্যাঁ তখন হ্যাঁ আপনার কি প্রাইস এই মুহূর্তে আপনার কত টাকা প্রফিট হলো কত টাকা লস হলো তার উপর হবে না। আপনার আচ্ছা, যে সময় ফেস ভ্যালু তৈরি করেছেন সেই সময় আপনার ব্যালেন্স কি ছিল তার উপরে পরিবর্তন হবে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তার বুঝতে জন্যই পেরেছি। আপনাকে বলছি ফেস ভ্যালুটা আগে শিখুন, তারপরে মার্কেট ভ্যালুটা শিখুন, বুক ভ্যালুটা শিখুন, তাহলে 3টে ভ্যালু বুঝতে পারবেন কোনটা কখন পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্যার। এবার আমরা দেখলাম যে কোনো কোম্পানি মার্কেট থেকে তাদের ব্যবসা বাড়ানোর জন্য 10 কোটি টাকা তুলতে চাইছে, তার জন্য তারা 10 লাখ টাকা শেয়ার বিক্রি করবে, 10 লাখটা শেয়ার বিক্রি করবে। এবার রুলস হচ্ছে যে কোম্পানি যে পরিমাণ শেয়ার থাকবে আইপিও তে মিনিমাম 25% শেয়ার ফার্স্টে আনতেই হবে। কত পার্সেন্ট শেয়ার আনতে হবে? 25%। 25% শেয়ার আনতে হবে। এবার 10 লাখের 25% হচ্ছে 2.5 লাখ, 2.5 লাখ। এবার এই 2.5 লাখ শেয়ার যদি কোনো কোম্পানি মার্কেটে ছাড়ে তাহলে ফেস ভ্যালু হিসেবে পার শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে সে মার্কেট থেকে কত টাকা তুলছে? মাত্র 25 লাখ টাকা। কিন্তু 25 লাখ টাকা তুললে কি তার ব্যবসা বাড়বে? না, সে ওর 1 এস্টিমেট কোটি টাকার নিয়েছিল প্রয়োজন হয়। সে এস্টিমেট 1 কোটি নিয়েছিল টাকা। 10 কোটির, কিন্তু উঠছে মাত্র 25 লাখ টাকা। এবার তাহলে তাকে কি করতে হবে? পাবলিকের কাছে এটা বোঝাতে হবে যে সে তার ব্যবসা বাড়ানোর জন্য পাবলিকের কাছ থেকে প্রিমিয়াম ডিমান্ড করতে পারে, যে প্রিমিয়ামটা পাবলিক নিজেদের ইনভেস্টমেন্ট হিসেবে তাকে দেবে।
মানে এটা জেনেই দেবে যে কোম্পানির লাভও হতে পারে লসও হতে পারে, তা সত্ত্বেও পাবলিক ইনভেস্টমেন্ট হিসেবে এই প্রিমিয়ামটা দেবে, তখন এই 10 টাকার সাথে প্রিমিয়ামটা যোগ হবে। এইভাবেই আইপিওর প্রাইসটা নির্ধারণ হবে। মানে ধরুন 10 টাকা শেয়ার প্রাইস ফেস ভ্যালু রয়েছে, এবার কোনো কোম্পানি ডিসাইড করলো যে প্রিমিয়ামটা সে রাখবে 290 টাকা, তাহলে তার আইপিওর প্রাইস কত হচ্ছে? 300 টাকা, তাই তো? বুঝতে পারছেন? ম্যাডাম এই প্রিমিয়ামের ব্যাপারটা একবার বলুন, এখানটা একটু বুঝতে পারলাম না। 290 টাকা যে প্রিমিয়ামের প্রিমিয়ামটা আপনি ব্যাপারটা হলো, বলছেন। ধরুন কোনো কোম্পানির 10 টাকা তো ফেস ভ্যালু হচ্ছে পার শেয়ারের, এবার 10 টাকা যদি সে 10 টাকা করে বিক্রি করে শেয়ার গুলোকে, তাহলে তো সে 25 লাখ টাকা পাচ্ছে। মানে যেটা হুম। সে বিক্রি করছে সেই পরিমাণ টাকাটাই পাচ্ছে, বাড়তি তো তার কিছু ইনকাম হচ্ছে না এখান থেকে, না না না। হচ্ছে না। এবার তাহলে তাকে বাড়তি ইনকাম করতে হবে, কারণ তার প্রচুর টাকার দরকার, যেহেতু ব্যবসা বাড়াতে হুম। হবে। এই বাড়তি টাকাটা সে প্রিমিয়াম হিসেবে পাবলিকের কাছ থেকে নেবে। আচ্ছা আচ্ছা, তা এই শেয়ারের ভ্যালুটা হয়ে যাবে একদম 300 টাকা। হ্যাঁ, তখন 10 + 290 300 হয়ে যাবে। এবার এই 300 টাকায় যদি সে 25 লাখ শেয়ার বিক্রি করে, হুম। 25 লাখ না, 2.5 লাখ শেয়ার বিক্রি করে, তাহলে তার কত টাকা উঠছে? 7.5 কোটি টাকা, হুম। হুম। 7.5 crore টাকা সে উঠছে। এবার সে ব্যবসা বাড়াতে পারবে তো, হ্যাঁ পারবে। হ্যাঁ, বাড়তি টাকা আইপিওর এলো মাধ্যমে এবার। তো পেয়ে গেল এত টাকা। হ্যাঁ, আইপিওর মাধ্যমে তো 7.5 কোটি টাকাটা পেয়ে গেল। হ্যাঁ, এবার সে বাকি ব্যবসা শেয়ারে বাড়াতে না। পারছে। হ্যাঁ। এবার এই যে আমি যেটা 290 বললাম, তার কি যে 75%, হ্যাঁ, তার বাকি যে 75% শেয়ার, বাকি যে 75% শেয়ার আছে সেখান থেকেও তো কিছুটা টাকা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পেতে পারে, সেটা আমি পরে আবার বলছি, দাঁড়ান। এই যে 290 টাকা আমি বললাম প্রিমিয়াম, এটা কোম্পানি আর মার্চেন্ট ব্যাংক মিলে ডিসাইড করে যে সে কে কত টাকা প্রিমিয়াম তুলতে পারবে, কোন কোম্পানি। কেউ চাইলে এটা 90 রাখতে পারে, কেউ 100 রাখতে পারে, কেউ 390 রাখতে পারে, 650 রাখতে পারে, যা ইচ্ছা রাখতে পারে। এই অ্যামাউন্টটা কোম্পানি আর মার্চেন্ট ব্যাংক মিলে ডিসাইড করে যে কি রাখবে। তো এইভাবে আহ, মানে পার শেয়ার প্রাইস মার্চেন্ট ব্যাংক আর কোম্পানির ম্যানেজমেন্ট দুজনে মিলে ডিসাইড করে। এবার আপনি যেটা বললেন যে বাকি 75% শেয়ার, আমরা ধরেই নিচ্ছি যে একটা কোম্পানি টোটাল 100% শেয়ার রয়েছে, তাই তো? এবার কোম্পানি যখন শেয়ার বিক্রি করে, মানে কোম্পানির মালিকরা যখন শেয়ার বিক্রি করে, এই 100% শেয়ারের মধ্যে থেকে ওরা চেষ্টা করে যে 49% শেয়ার পাবলিকের জন্য রাখবে, 49% শেয়ার পাবলিকের জন্য রাখবে। তাহলে কোম্পানির মালিকদের হাতে কত পার্সেন্ট শেয়ার থাকছে? 51%। 51% শেয়ার থাকছে। এই শেয়ারটা ওরা নিজেদের হাতে রাখে, কারণ তাহলে তাদের হাতে মেজরিটিটা থাকবে, ইকুইটি শেয়ার হোল্ডারদের হাতে নয়। কারণ তারা যেহেতু 49%-এর মালিক হচ্ছে, তো 51%-এর মালিক যারা হচ্ছে তাদের হাতেই তো বেশি পাওয়ারটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই যে আপনি বললেন যে বাকি 75% শেয়ার চাইলে কেউ সেটাও নিয়ে আসতে পারে স্টক মার্কেটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা চেষ্টা করেন যে 49% শেয়ারই ইকুইটি শেয়ার হোল্ডারদের কাছে বিক্রি করার, বাকি 51% তারা নিজেদের কাছেই রাখতে চান। এই ম্যাডাম বলছিলাম যে ওই বাকি যে 75% তারটার দামটাও কি ওই 300 টাকাই হবে? মানে 200 টাকা প্লাস হচ্ছে ওই 10 টাকা প্লাস হচ্ছে 290 টাকা প্রিমিয়াম দিয়ে 300 টাকাই হবে, না ওটাতে কম হবে প্রাইসটা? এখানে যে প্রিমিয়ামটা বাড়তি তোলা হচ্ছে সেটা হলো বাকি যে শেয়ারগুলো নন যে আছে না প্রমোটারদের কাছে। স্যার শুনতে আওয়াজ ব্রেক করে পাচ্ছেন? আসছে, আওয়াজ ব্রেক করে আসছে। যে নন ইস্যুড যে শেয়ার গুলো আছে যেগুলো প্রমোটারদের কাছে থাকে, এই পুরো ফান্ডটা ওই প্রত্যেকটা শেয়ারের উপর ডিস্ট্রিবিউট হয়ে যাবে। টোটাল কোম্পানির কত টাকা ছিল, কত টাকা উঠেছে, তো হয়ে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? আওয়াজ ব্রেক হচ্ছে স্যার।
Launching comfort. Ultra Steady Flow Protection. Activity. Delicious. Crispy fingers. Just hair break. Have a break. Have a break. আচ্ছা, এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে 51% যারা মালিক থাকছেন এদেরকে আমরা প্রমোটার বলছি। কি বলছি? প্রমোটার্স বলছি। এরপর দেখুন এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আইপিওটা যে পাওয়ার, যারা আইপিও কিনবেন তাদের জন্য একটা রিজার্ভেশন সিস্টেম রয়েছে। একটু আগেই বললাম যে মিনিমাম 25% আইপিও কেউ শেয়ার মার্কেটে নিয়ে আসতে পারে। এবার এই যে 25% আমরা 1 কোটি শেয়ারে হিসেব করছিলাম, তো এই 25% মানে হচ্ছে 2.5 লাখ শেয়ার, একটু আগে আপনারা দেখলেন। তো এই 2.5 লাখ শেয়ারের মধ্যে 50% শেয়ার অর্থাৎ 1,25,000 শেয়ার কিনবেন হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। ইনস্টিটিউশনাল ইনভেস্টর কারা আমি একটু আগেই বলেছি আলোচনার শুরুতে, যে যে সমস্ত মেডিক্লেম কোম্পানি রয়েছে, মিউচুয়াল ফান্ডস কোম্পানি রয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, তারা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। তো এই 25% আইপিওর 50% পাবেন হচ্ছেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা। বাকি যে 50% রয়েছে সেটা পাবে হচ্ছে HNI, মানে হাই নেটওয়ার্থ ইনভেস্টর যারা রয়েছেন তারা। এরা মিনিমাম 2 লাখ টাকার শেয়ার কিনতে পারবেন। এরপর যে 35% শেয়ার রয়েছে, মানে 25%-এর মধ্যে যে 35% রয়েছে সেটা পাবে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা RRI যারা রয়েছে, মানে যারা নর্মাল ইনভেস্টর হন তারা। তো এটা হচ্ছে আইপিও ডিস্ট্রিবিউশন, মানে এই রেশিওতে আইপিও ডিস্ট্রিবিউট করা হয়। মানে ম্যাডাম আমি একটা কথা বলছি, তার মানে অ্যাপ্লাই করলেই যে আইপিও পাবে তার কোনো গ্যারেন্টি নেই, তাই তো? না, না, আচ্ছা আচ্ছা। অ্যাপ্লাই করলেই যে আইপিও পাবেন তারও যেমন কোনো গ্যারেন্টি নেই। আবার ধরুন যে কোম্পানি আইপিও ছাড়লো, তার আইপিও 90% কেনার জন্য অ্যাপ্লিকেশন আসতেই হবে। যদি সেটা না আসে তাহলে সেই আইপিওটা বাতিল হয়ে যাবে। তখন আবার প্রথম থেকে যে প্রসিডিওর গুলো ছিল, মানে ইনভেস্টমেন্ট ব্যাংকে হায়ার করতে হবে, তারপর প্রসপেক্টাস বানাতে হবে, ওই সমস্ত কিছু আবার করতে হবে, তারপরেই আবার নতুন করে লিস্টেড হওয়ার জন্য এলিজেবল হবে। কিন্তু আমি একটা কথা বলছি, 50% আর 15% এই দুটো তো গ্যারেন্টি, এই দুটো মার্চেন্ট মানে এই দুটো বিভাগের লোকেরা তো কিনছেই, এটা এই 35% আসবে কিনা সেটাই গ্যারেন্টি নেই, তাই তো? হ্যাঁ, মানে এমন নয় যে এই 35%-এর মানে এরটা ওর ঘাড়ে চাপানো যাবে না। ওই 50%-এর মধ্যে যতটা শেয়ার রয়েছে সেটা এরা পাবে, 15-এর মধ্যে যতটা থাকবে সেটা এই HNI পাবে, আর 35-এর মধ্যে যতটা আছে তারা এইটা পাবে। মানে এই 50% থেকে এখানে আসতে পারবে না, আবার এও এখান থেকে এখানে যেতে পারবে না। ওটাই বলছি, মানে ওই প্রথম দুটো তো সিলেক্টেড মানে ফিক্সড, ওই দুটো ওটা পাবেই, মানে যারা কিনতে যাচ্ছে এই পরিমাণ পার্সেন্টেজই পাবে। আর 35% হচ্ছে আমাদের মতো লোকেরা অ্যাপ্লাই করবে। হ্যাঁ। আচ্ছা। ম্যাডাম আরেকটা বলা ছিল যে আমরা যে একটা কোম্পানির কাছে শেয়ার কিনবো, মানে আমরা মানে কোম্পানি কি দেখি আমাদেরকে সেটা বিক্রি করবো, মানে আমরা যে কিনবো মানে তার বিশ্বস্ততা কি আছে? ওই যে প্রসপেক্টাসটা আপনাদের দেখানো হবে, আপনাদের জন্য তো মার্চেন্ট ব্যাংক আর কোম্পানির ম্যানেজমেন্ট মিলে একটা প্রসপেক্টাস তৈরি করছে, যেখানে সবকিছুই ট্রান্সপারেন্ট থাকছে, যে কোম্পানির পাস্টে কি হিস্ট্রি ছিল আর ফিউচার কি কি প্ল্যানস আছে সেগুলো সব দেওয়া থাকবে ওখানে। ম্যাডাম ম্যাডাম ওটা কি এখানে আরেকটা প্রশ্ন ওই আছে। ডিমেট অ্যাকাউন্ট থেকে জানতে পারবো? ওটা কিভাবে জানতে পারবো, মানে ডিমেট অ্যাকাউন্টের কোন পোর্শনে লেখা থাকে ওগুলো? ম্যাডাম হ্যাঁ, আরেকবার বলুন কি বলছেন। হ্যালো। বলছি যে ওই যে যে প্রসপেক্টার গুলো যেগুলো বলছেন, সেটা আমরা কি একটা ডিবেট অ্যাকাউন্ট থেকে, ধরুন টাটা মোটরস এর শেয়ার কিনতে চাইছি, টাটা মোটরস এর ডিটেলসটা আমি কি করে বুঝতে পারবো, মানে ডিবেট অ্যাকাউন্ট থেকে কিভাবে বোঝা যাবে ওটা? না, হ্যাঁ, শুনুন, আপনি যখন আইপিও কিনতে যাবেন তখন আপনার নিজের অ্যাপস এর ভিতরে আপনি যেখানে আইপিও কিনতে যাবেন সেখানে প্রসপেক্টাসটা আপনার ডাউনলোডের অপশন থাকবে, ঠিক আছে? আইপিও কেনা এবং শেয়ার কেনা দুটোর
পদ্ধতি আলাদা। স্যার আমরা আইপিওটা লং টাইমের ইনভেস্ট করব, তাই তো? আমরা যখন আইপিও তে ইনভেস্ট করব লং টাইমের জন্য করব। স্যার আমরা শুধু শেয়ারটা যদি কিনতে চাই তাহলে? শুনতে পাচ্ছেন কি? বাকিদের স্পিকারটা অফ রাখুন, বাকিদের শুনুন। স্যার বলুন। হ্যালো বলুন বলুন। স্যার বলছিলাম যে আমি যদি ওই ধরুন যে 50% আর 15% আর 35%, যদি আমাদের ওই 35%-এর মধ্যে যদি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টররা যদি না আসতে পারে, তাহলে আমাদের স্টপ লসটা হিট কি করে হয়? স্যার বুঝতে পেরেছেন আমার কোশ্চেনটা? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। যদি বলছিলাম যে যদি আমাদের ওই যে 50% আর 15 আর 35, হ্যাঁ যদি 35%-এর মধ্যে যদি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টর যদি নাই আসতে পারবে, তাহলে আমাদের স্টপ লসটা হিট কারা করছেন? না না না, আপনার আইপিও কেনাতে কোনো হ্যাঁ হ্যাঁ বলুন। রকমে আইপিও কেনাতে কোনো রকমের স্টপ লস থাকে না। আর কেনার পরে আপনি যেটা বলছেন যে স্টপ লসটা হিট কিভাবে হচ্ছে, কেনার পরে হুম হুম হুম। একজন রিটেলারও যেভাবে বাই সেল করবে, কেনার পরে একজন HNI অর্থাৎ হাই নেটওয়ার্থ ইনভেস্টরও ঠিক একই ভাবে কেনা বেচা করবে। কি বললাম বুঝতে পারছেন? শুধুমাত্র আরেকটু স্যার আইপি হ্যালো, স্যার সাউন্ড ব্রেক করছে স্যার। শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলুন। যেহেতু ট্রাভেল করছি তো তার জন্য একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, যখন আপনি ক্যাটাগরির কথা জিজ্ঞাসা করছেন না যে স্যার এই ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে তাহলে কিভাবে স্টপ লস আসছে, যখনই আইপিওটা লিস্টেড হয়ে যাচ্ছে মার্কেটে, যখন লিস্টেড হয়ে যাচ্ছে তখন আর কোনো ক্যাটাগরি থাকছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা। আর লিস্ট হয়ে যাওয়ার পরে আর কোনো ক্যাটাগরি থাকবে না, আর কোনো ক্যাটাগরি থাকছে না। লিস্ট হয়ে যাওয়ার পরে সবাই জেনারেল ইনভেস্টর। আচ্ছা আচ্ছা। স্যার আমি সেই যেটা টাইমে বলছিলাম ওই শেয়ার শেয়ার কেনাটা নিয়ে, মানে কোম্পানি আমাকে আমি যে শেয়ারটা কিনছি সেটা কি দেখে আমি কোম্পানিটাকে চয়েস করব, ওই জিনিসটা একটু বলবেন? এটা তো আরপি। সেটা তো এখন কোর্স শুরুই হয়েছে, অনেক কিছু আছে। করতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিসও আপনাদের ক্লাসের মধ্যেই আছে। কোনো কোম্পানির কি দেখে চুজ করবেন সেটা আমরা আমাদের ক্লাসের মধ্যে রেখেছি, ঠিক আছে? শুধুমাত্র আপনি এই মুহূর্তে আইপিওটা এবং ফেস ভ্যালুটা বুঝছেন কিনা সেটা বলুন। হ্যাঁ স্যার। কোম্পানি কি দেখে চুজ করবেন, কোম্পানি কখন বাই করবেন, কখন সেল করবেন, সেটা পরবর্তী ক্লাসগুলোতে হবে। কিন্তু মূল থিওরি গুলো বোঝার চেষ্টা করুন আপনারা। ওকে স্যার বলছি আশা একটা করি কথা বুঝতে স্যার। পেরেছেন। হ্যাঁ বলুন। বলছি স্যার, আপনি একটা বললেন না, হট করে লাইনটা কেটে গেল, শুনতে পেলাম না। বললেন না শেয়ার আর আইপিও কেনার মধ্যে একটা তফাৎ আছে বলে আমার লাইনটা কেটে গেল, ওই জায়গাটা কি বললেন একটু বলতে পারবেন? আমরা এই মাত্র জয়েন করলাম ওটা। আচ্ছা, শেয়ার যখন আপনি আইপিও কিনছেন তখন আপনি ক্যাটাগরির মাধ্যমে কিনছেন, HNI ক্যাটাগরি, ইনস্টিটিউশনাল ইনভেস্টর ক্যাটাগরি, কিংবা আপনার হলো রিটেলার ক্যাটাগরিতে, ঠিক আছে? হুম আর হুম যখন আপনি শেয়ার কিনছেন তখন হুম আপনার হলো জেনারেল, যে কেউ শেয়ার কিনতে পারে। আর একটা আচ্ছা বিষয় যেটা বললাম যে কেনার পদ্ধতিটা, আইপিও কিনতে গেলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট লাগবে, বাট ডিম্যাট অ্যাকাউন্ট কিংবা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনি আইপিও কিনতে পারবেন না। আপনার গতকালকে বলেছিলাম না আমরা ট্রেডিং অ্যাকাউন্টে ফান্ড অ্যাড করে তারপর শেয়ার কিনবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে হ্যাঁ। কিন্তু এখানে
আপনার আইপিও কিনতে গেলে ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আইপিও কিনতে গেলে যে টাকাটা আপনি হুম দেবেন আইপিওর জন্য অ্যাপ্লাই করার জন্য, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে। আর ইউপিআই ম্যান্ডেটারি, আচ্ছা ইউপিআই ছাড়া আচ্ছা আপনি আইপিও কিনতে পারবেন না। যখন আপনি আইপিও কেনা যায় না, আইপিওর জন্য অ্যাপ্লাই করা যায়, কোম্পানি হুম আইপিও আপনাকে দেবে। আপনি যেমন যে কোনো প্রাইজে শেয়ার কিনতে পারবেন, আইপিও আপনি যে কোনো প্রাইজে কিনতে পারবেন। আপনি অ্যাপ্লাই করবেন, একটা কাট অফ হুম প্রাইস থাকবে, যেমন 110 থেকে 112 টাকা, ঠিক আছে? হুম তো হুম আপনি এখানে অ্যাপ্লাই করে দিলেন যে 112 টাকা। হুম তো এরকম আপনার আচ্ছা মতন দেখা গেল বলুন স্যার। অ্যাপ্লাই করেছে, ওকে? তো হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আপনি নাও পেতে পারেন আইপিও আচ্ছা তখন আপনি নাও পেতে পারেন। আপনি পাবেন কি করে? তখন একটা কম্পিউটার জেনারেট একটা লটারি সিস্টেম হবে। সেই লটারির আচ্ছা মাধ্যমে যদি আপনি পান তাহলে আপনি আইপিওটা পাবেন। আচ্ছা যদি আহ, মানে 100% আইপিও অ্যাপ্লাই হয়ে যায়, হুম তাহলে আপনি সবই পাচ্ছেন। যদি ওখানে 200% হয়ে যায়, তাহলে কি হবে? 1%, 100% লোক পাবে আর 100% লোক পাবে না। অর্থাৎ হ্যাঁ অর্ধেক ঠিক লোক আছে পাবে আর অর্ধেক লোক পাবে না। হ্যাঁ তখন সেটা লটারির মাধ্যমে হবে। ঠিক আছে। এই যে একটা কথা বললেন আপনি 112-র মধ্যে আপনি অ্যাপ্লাই করলেন, এবার ধরুন একশো হুম দশ থেকে 112 রয়েছে, এবার লাস্ট হুম। আমি 112 অ্যাপ্লাই করলাম কিন্তু এটা 110-এ ধার্য করা হলো, তখন তো আমার 2 টাকা করে লোকসান হয়ে গেল। না না না, আপনার ওই 110ই হবে। ও, আমার 110, ওখানে যেটা রেটটা হবে সেটাই হবে তাই আপনি তো? ম্যাক্সিমাম রেট বলেছেন, ওটা হলো কাট অফ প্রাইস, যে আমি আচ্ছা 112 আচ্ছা হলেও নেব। আচ্ছা আচ্ছা যদি আচ্ছা কমে হয় তাহলে সবারই কমে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এটা স্যার, কাটা পড়ে। এই আইপিওটা মানে প্রফিটটা কিভাবে? আইপিওটার প্রফিট কিভাবে হবে, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার, আইপিওটা আইপিওটা কিভাবে মানে কখন সেল করলে বা মানে আমার দামটা না না না, বাড়ছে এবার দেখুন হচ্ছে, এর যেটা মানে ওই এর প্রসেসটা দেখুন। আইপিওর হলো, যখন আইপিও ইস্যু হবে, তখন আইপিওর একটা অ্যাপ্লাই করার একটা ম্যাক্সিমাম ডেট থাকবে, যে 2 দিন 3 দিন ধরে অ্যাপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে? একবার আমার কথা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, যখন যখন হ্যাঁ স্যার আপনি বলুন। আইপিওর জন্য আইপিও যখন ইস্যু হচ্ছে, তখন তার 3টে ডেট ডিক্লেয়ার হচ্ছে। একটা হলো আইপিওর অ্যাপ্লিকেশন ডেট, সেটা 2 দিন হতে পারে, কিংবা 3 দিনের জন্য হতে পারে, কিংবা 4 দিনের জন্য হতে পারে, ওকে? তারপরে একটা ডেট হচ্ছে অ্যালটমেন্ট ডেট। অ্যালটমেন্ট ডেটে, শুনতে পাচ্ছেন? বলুন আমি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার অ্যালটমেন্ট শুনতে ডেটে পাচ্ছি। আপনি বুঝে যাবেন যে আপনি আইপিওটা পেলেন কি পেলেন না, ঠিক? এবার হ্যাঁ যখন স্যার। অ্যালটমেন্ট হয়ে গেল, আপনি আইপিও পেয়ে গেলেন, যেদিন একটা লিস্টিং ডেট থাকবে, সেই দিন এনএসি তে কিংবা বিএসসি তে ঘন্টা বাজিয়ে 12টার সময় আপনার ওটা লিস্টিং হবে। যখন আপনি লিস্টিং হবে, তখন দেখবেন ওটা আপনার পোর্টফোলিওতে দেখাচ্ছে, অর্থাৎ আপনার ডিম্যাটে দেখাচ্ছে। তার আগে কিন্তু ডিম্যাটে দেখাবে না, ঠিক আছে? এবার ডিম্যাটে যখন দেখাচ্ছে, তখন আপনি সেটাকে সেল করতে পারেন। এবার কোন আপনি প্রাইসে সেল হবে? এবার কোন প্রাইজে সেল হবে? তখন বায়াররা যারা আইপিও অ্যাপ্লাই করে পায়নি, তারা যে প্রাইজে কিনতে চাইছে, সেই প্রাইজেই আপনি তাদের কাছে সেল করতে পারবেন। সেটা ডবল প্রাইজ হতে পারে, কম প্রাইজ হতে পারে, 3 গুণ প্রাইজও হতে পারে। মানে আপনার কাছে আছে তখন। এবার বায়ার যে প্রাইজে কিন, সেই প্রাইজে আপনি বেচতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবার যারা স্যার পায়নি আমি তারা যদি যদি কম হোল্ড প্রাইস হোল্ড দিয়ে করে দেয় রেখে তাহলে দিতে তো চাই। আমাদের লোকসান হয়ে যাবে। বুঝতে পারলেন কি পারলেন না? হ্যাঁ পেয়েছি। এবার যদি বায়াররা কম প্রাইস দিয়ে দেয়, 112 থেকে 110 থেকে কম দিয়ে দেয়, 106.5 দিয়ে দেয়, তাহলে তো আমাদের লোকসান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখতে হবে যে আপনার
তখনই ওটা মার্কেট প্রাইস চলে এসছে। যখনই বায়ার নিচের প্রাইস কিংবা উপরের প্রাইস যাবে, যখন বায়ার যে প্রাইসে কিনতে চাইছে সেটা হয়ে গেল মার্কেট প্রাইস। যদি বুঝতে নিচের পেরেছি। দিকে কেনে তাহলে আপনার ওটা লোকসান হচ্ছে, যদি উপর হ্যাঁ দিকে হ্যাঁ, কিনতে যায়। ঠিক আছে, এবার তাহলে আপনাদের তাহলে লাভ নেক্সট, হবে। হ্যাঁ নেক্সট ক্লাসটা হবে কেন শেয়ারের দাম উপরে ওঠে কিংবা নিচে নামে, সেগুলো নিয়ে যখন ক্লাস হবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেন লাভ হচ্ছে কেন লস হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার ওকে, আরেকটা বলেছিল আইপিওটা যখন মনে করুন হ্যাঁ বায়ার কিনতে চাইছে, কিন্তু আমি যদি এখন হোল্ড করে রেখে দিতে চাই, মানে পরবর্তী ক্ষেত্রে দাম বাড়বে তার অপেক্ষায়, সেটা করতে পারবো কি আমি? হ্যাঁ আপনি লাইফ টাইমের জন্য হোল্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ ওকে স্যার। শুধুমাত্র যে ডিম্যাটে থাকবে সেই ডিম্যাট হোল্ডিং একটা চার্জ আছে, যেহেতু কোম্পানি আপনার শেয়ারটাকে সুরক্ষিত রাখছে, তো সেহেতু ডিম্যাট হোল্ডিং একটা চার্জ আছে। সেই ডিম্যাট হোল্ডিং চার্জ দিয়ে দিলে আপনি লাইফ টাইমের জন্য ওই শেয়ার রাখতে পারবেন। স্যার ওই চার্জেসটা মানে কত টাকা কাটে? যেদিন চার্জেস নিয়ে আলোচনা হবে সেই দিন আপনাদের সমস্ত চার্জেস নিয়ে আলোচনা করব, যে কখন কোনটার জন্য কত টাকা কাটছে। হ্যাঁ স্যার ওকে। বলছিলাম যে স্যার এই ক্লাসটা মানে কটা ক্লাস হবে টোটাল একটু বলবেন, মানে কটা ক্লাস হবে এখনো 30 পর্যন্ত? ক্লাস, 30 ক্লাস সবে আপনাদের এই তিনটে ক্লাস হচ্ছে। আচ্ছা স্যার।